বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট থাকলেও উদ্ভূত পরিস্থিতির জন্য লিবিয়ায় যেতে পারবেন না কোনো বাংলাদেশি, আপিল বিভাগের রায়। পবিত্র রমজান মাসে অফিস সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৩:৩০ পর্যন্ত নির্ধারণ, মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত। অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে রাজশাহীতে প্রতীকী কফিন মিছিল। এবার উপাচার্য, সাবেক মেয়র সহ 10 জনকে হত্যার হুমকি দিয়ে চিঠি। নৌমন্ত্রীর আশ্বাসে টানা 12 দিন পর পণ্যবাহী জাহাজ মালিকদের ধর্মঘট প্রত্যাহার, শ্রমিকদের জন্য নতুন করে মজুরি কাঠামো নির্ধারণের প্রতিশ্রুতি। এবং ইন্টারনেটের ব্যবহার বাড়ছে পর্নো ওয়েবসাইটের সংখ্যা। সুস্থ বিনোদনের অভাবকে দুষছেন সমাজবিজ্ঞানীরা, সচেতনতার উপর জোর দিলেন প্রতিমন্ত্রী। বাংলার শহরের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি ইশরাত জাহান। সুপার ভ্যাসমল 33 কেশ সুরক্ষিত কালো চুল আমার ভ্যাসমল যে করলো কামাল। বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট থাকার পরও যুদ্ধ বিধ্বস্ত লিবিয়া যাওয়ার অনুমতি চেয়ে ৭৪ বাংলাদেশির আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। একই সাথে তাদের কাছ থেকে নেয়া অর্থ সুদ সহ ৩ মাসের মধ্যে ফেরত দিতে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছেন আদালত। রায়ে আরও বলা হয়, বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট থাকলেও লিবিয়ায় বিদ্যমান পরিস্থিতির কারণে কোনো বাংলাদেশি নতুন করে সে দেশে যেতে পারবেন না। গত বছরের শেষে নিরাপত্তার স্বার্থে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় ভ্রমণের উপর সতর্কতা জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়, যা বলবৎ আছে এখনো। তবে দেশটির পরিস্থিতির কিছুটা উন্নতি হলে সেদেশে ৫২,০০০ কর্মী পাঠানোর চাহিদাপত্র পায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে ৪,০০০ বাংলাদেশি ভিসাও পান। তবে নিরাপত্তার স্বার্থে নতুন করে কর্মী পাঠানোর বিপক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে লিবিয়া যাওয়ার অনুমতি চেয়ে ৭৪ জন ব্যক্তি উচ্চ আদালতের দ্বারস্থ হন। হাইকোর্ট শর্ত সাপেক্ষে তাদের লিবিয়া যাওয়ার অনুমতি দেওয়ার আদেশ দিলেও সর্বোচ্চ আদালত তা নাকচ করে দেন। বিশেষত এই কারণে তাদেরকে অ্যাসিস্ট্যান্সি দেওয়া ছিল যে তাদের ব্যবসা বাণিজ্য লিবিয়াতে ছিল এবং তারা লিবিয়াতে কর্মরত ছিল। তাদের অবস্থান আর এখন যারা যেতে চাচ্ছে কাজের কথা বলে তাদের সঙ্গে অনেক ডিফারেন্স আছে। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্টে দেখা যায়, সতর্কতা জারির পর লিবিয়া ফেরত প্রায় ৭০ জন বাংলাদেশি পুনরায় লিবিয়া গেছেন। বিষয়টি আদালতের নজরে আনার পরও উচ্চ আদালতের এই রায়ে অসন্তুষ্ট রিটকারীর আইনজীবী। ১০ জন, ৫ জন, ১৫ জন, ২০ জন করে লোক যেতে দিচ্ছে। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে এই লোকগুলো লিবিয়াতে আগে ছিল। তো এখন সরকারের দাবি হলো লিবিয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ। যদি সেটা সত্য হয়ে থাকে তাহলে এই হাজার হাজার মানুষ যারা আগে লিবিয়াতে ছিল তাদেরকে আপনারা দিচ্ছেন, তাহলে তাদের কি সিকিউরিটির প্রয়োজন নাই? সেই প্রশ্নটা আসে না। একই সাথে এই ৭৪ ব্যক্তির কাছ থেকে জমা রাখা টাকা ১০% সুদসহ ৩ মাসের মধ্যে ফেরত দিতে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোকে আদেশ দিয়েছেন উচ্চ আদালত। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। পবিত্র রমজান মাসে অফিস সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও রেলওয়ে সম্পত্তি আইন ২০১৬ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর আগে সচিবালয়ে সকাল 10টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। এতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার সদস্যরা যোগ দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। আগামী পবিত্র রমজান মাসে সরকারি এবং আধা সরকারি অফিসগুলোর টাইম পুনর্নির্ধারণ, সময়সূচি পুনর্নির্ধারণ। আপনারা জানেন যে প্রতি রমজানে আমাদের সময়সূচি একটু পুনর্বিন্যাস করা হয়। ৯টা ৫টা অফিসটা ৯টা থেকে ৩:৩০ পর্যন্ত, এবারও তাই একইভাবে ৯টা থেকে ৩:৩০, মাঝখানে ১:১ থেকে ১:৩০ পর্যন্ত একটা বিরতি, জোহরের নামাজের বিরতি দিয়ে। সেটা আজকে মন্ত্রিসভা অনুমোদন করেছে। নৌমন্ত্রীর আশ্বাসে পণ্যবাহী সব জাহাজ মালিকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। দুপুর থেকে সচিবালয়ে নৌমন্ত্রীর সাথে বৈঠক চলে জাহাজ মালিকদের। পরে সংবাদ সম্মেলনে আজ থেকে নৌযান চালানোর সিদ্ধান্তের কথা জানান জাহাজের মালিকরা। নৌযান শ্রমিকদের মজুরি কাঠামো নির্ধারণের জন্য শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত কমিটি যুক্তিযুক্তভাবে বিবেচনা করে মজুরি কাঠামো নির্ধারণ করবেন।
মাননীয় নৌমন্ত্রী মহোদয়ের এই আশ্বাসের প্রেক্ষিতে বিসিভুয়া এবং কোয়াবের নেতৃবৃন্দ নৌযান মালিকগণকে স্বাভাবিকভাবে নৌযান পরিচালনার জন্য অনুরোধ জানাচ্ছে। এই বিষয়টা কিন্তু মূলত গেজেট প্রকাশ করবেন, সিদ্ধান্ত নেবেন হলো শ্রম মন্ত্রণালয়, মানে অর্থাৎ শ্রম পরিদপ্তর। সেই কমিটি বসবে। সেই কমিটি কিন্তু এক সিটিং এ নাও হতে পারে, একাধিক সিটিং হতে পারে। ওনারা এটা নির্ধারণ করবেন যে মজুরি কত হবে। আমার মন্ত্রণালয়ে যে সমস্যাগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে 12 তারিখে বসে আলোচনা করব। দরকার হলে আরো 2-1 দিন যদি লাগে আলোচনা করে আমরা সেটা সমাধান করব। বাংলা সময় আরো থাকছে। ৭১ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কিশোরগঞ্জের শামসুদ্দিন সহ 5 জনের রায় কাল। হত্যা, আটক, ধর্ষণ সহ অভিযোগ 7টি। এবং ব্রাহ্মণবাড়িয়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীর আস্তানা গুড়িয়ে দিল স্থানীয়রা, ভাঙচুর, অগ্নিসংযোগ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় থেকে আটক খায়রুল ও রায়হানুলের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোকসেদা আক্তার তাদের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে দেশের বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে 3 ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতীকী কফিন মিছিল করেন শিক্ষক শিক্ষার্থীরা। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে একের পর এক কর্মসূচি। এর অংশ হিসেবে শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে বের করা হয় প্রতীকী কফিন মিছিল। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। এর আগে ইংরেজি বিভাগের সামনে থেকে মনোমিছিল বের করেন শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে হত্যার ঘটনার বিচারের দাবিতে 3 দিনের কর্মবিরতি পালন করছেন ইংরেজি বিভাগের শিক্ষক কর্মচারীরা। পরশুদিন স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটা স্মারকলিপি দেওয়ার কথা, আর 4 তারিখ পর্যন্ত আমাদের রেগুলার কর্মবিরতি 11টা থেকে 12টা সেটা চলবে। আমরা প্রতিদিনই ছোট পরিসরে আমরা আন্দোলন চালিয়ে যাব। এদিকে শিক্ষক হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় না আনা হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় সংস্কৃতিমনা শিক্ষকরাই বারবার এ ধরনের হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করা হয়। এই যে হত্যাকাণ্ডগুলো ঘটছে পরিকল্পিতভাবে করানো হচ্ছে এবং চিহ্নিত ব্যক্তিরাই করছেন। তো আমরা রাষ্ট্রের কাছে, সরকারের কাছে বারবার যে আবেদনটা করছি সেই আবেদনটাই করছি যে মৌলবাদকে সমূলে উৎপাটন করতে হবে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও একই কর্মসূচি পালন করেন শিক্ষকরা। পরে আয়োজিত সমাবেশে শিক্ষকদের নিরাপত্তার দাবি জানান তারা। এছাড়া সাম্প্রতিক সময়ে বিভিন্ন হত্যার ঘটনার বিচারের দাবিও জানানো হয়। যদি আমাদের সরকার তাদেরকে ধরে শাস্তি দিয়ে এবং এটা যদি বন্ধ না করা পর্যন্ত আসলে আমরা বাংলাদেশের শুধু আমরা কেউই এখন আসলে শান্তিতে নেই। আসলে সংহতি প্রকাশ করে সোমবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এছাড়া বেলা 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচিও পালন করেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ থাকে। ফাহমিদা মুটুসি, সময় সংবাদ। একই দাবিতে কর্মবিরতি পালন সহ অবস্থান কর্মসূচি পালন এবং প্রতিবাদ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সদস্যরা। সকালে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে আয়োজিত সমাবেশে অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান শিক্ষকরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষকরা বলেন, গত 1.5 যুগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষককে জঙ্গি গোষ্ঠী হত্যা করলেও কোনো হত্যাকাণ্ডের বিচার হয়নি, যা দুর্ভাগ্যজনক। শিক্ষকদের সমাবেশ থেকে অবিলম্বে অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় নেওয়া না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সদস্যরা। বেশ কিছু ব্যাপার আছে যেগুলো আমার ক্লাসে আমি যখন বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে আসতে যাবে তখন আমি ভাবলাম যে এটা দুষ্টামি না। শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী থেকে শুরু করে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ওটা রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার সেখানে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে আগামীকালকে 11টায়। আগামী পরশুদিন আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার জন্য এই শিক্ষক হত্যাকাণ্ডের প্রতিবাদে, বিচারের প্রতিবাদে, দ্রুত বিচারের দাবিতে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সময় চেয়েছি স্মারকলিপি প্রদান করতে।
এবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সংসদ সদস্য সহ রাজশাহী অঞ্চলের 10 জনকে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে ইসলামিক লিবারেশন ফ্রন্ট ILF। দুপুরে নাটোর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর ডাকযোগে এই চিঠি পাঠানো হয়। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মিজান উদ্দিন, রাজশাহীর সাবেক সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সাংবাদিক শিবলি নোমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ মোট 10 জনের নাম উল্লেখ করা হয়েছে। এদিকে প্রত্যেকের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সবাইকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের নজর তাদের উপরে আছে। সহজ চলাচল, তাদের জীবনযাত্রা যাতে সহজভাবে, সুন্দরভাবে, সাবলীলভাবে চলতে পারে, আমরা সেভাবে তাদের বাসার আশেপাশে বা বিভিন্ন জায়গায় আমাদের লোক নিয়োজিত রেখেছি। দেশের বেশ কয়েকটি অঞ্চলে 2-1 দিনের মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। সকালে সময় সংবাদকে একথা জানান আবহাওয়াবিদ মোহাম্মদ সাদিকুল আলম। তিনি আরও জানান, রাজধানী সহ সারা দেশে 2-1 দিনের মধ্যে তাপ প্রবাহ বাড়ার কোনো আশঙ্কা নেই। 1-2 দিন হিট ওয়েভ মানে তাপপ্রবাহ আমরা যেটাকে বলি সেটা হওয়ার সম্ভাবনা নাই, খুবই কম। হলেও খুব মৃদু ধরনের বিচ্ছিন্নভাবে 2-1 জায়গায় হয়তো উঠতে পারে। বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের 2-1 জায়গায় বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে। 71 মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কিশোরগঞ্জের শামসুদ্দিন আহমেদ সহ 5 জনের রায় দেয়া হবে কাল। সকালে বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন। এর আগে গত 11 এপ্রিল বিচার কাজ শেষে রায় অপেক্ষমান রাখেন ট্রাইব্যুনাল। এ 5 জনের বিরুদ্ধে 71 হত্যা, আটক, ধর্ষণ ও নির্যাতনের 7টি অভিযোগ রয়েছে। আসামিদের মধ্যে শামসুদ্দিন ছাড়া ক্যাপ্টেন নাজিরউদ্দিন আহমেদ, রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান, হাফিজউদ্দিন ও আজহারুল ইসলাম পলাতক রয়েছে। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, রায়ে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। নারায়ণগঞ্জের 7 খুন মামলা সাক্ষ্য গ্রহণ ও জেরার পরবর্তী দিন আগামী 9 মে ধার্য করা হয়েছে। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এই আদেশ দেন। এর আগে সকাল 9:30টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মামলার প্রধান আসামি নূর হোসেন ও বরখাস্ত হওয়া র্যাব কর্মকর্তা তারেক সাইদ সহ 23 আসামিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী SM ওয়াজেদ আলী জানান, আজ 10 জন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। এর মধ্যে 7 জন সাক্ষী উপস্থিত হন। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকার সহ 7 জনকে অপহরণের পর হত্যা করা হয়। এই ঘটনার পূর্ব থেকেই নূর হোসেন এই যে মনিরুজ্জামানের স্বপনকে বিভিন্নভাবে হত্যার হুমকি দিয়ে আসছিল, সেই সকল বিষয়গুলি আজকে এই মুর্শেদা বেগম এবং অন্যান্য সাক্ষীরা অত্যন্ত সুন্দরভাবে আজকে বিজ্ঞ আদালতে তাদের সাক্ষ্যের মাধ্যমে উপস্থাপন করেছে। সাক্ষীদের সাক্ষ্যে প্রমাণ হয় যে এই আসামিরাই সেদিন এই ঘটনা ভিকটিমদেরকে এই গাড়ি থেকে অপহরণ করে নিয়ে এই গাড়িগুলো এই একটা রাজেন্দ্রপুর কাপাসিয়ার রাস্তায় আরেকটি গুলশান নিকেতনে ফেলে রেখেছে এবং সাক্ষীরা ঠিক অনুরূপ সেই হুবহু বক্তব্যই আজকে আদালতে দিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাপস সরকার হত্যা মামলায় 29 জনের নাম উল্লেখ করে চার্জশিট দাখিল করা হয়েছে। বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। কোর্ট পুলিশ পরিদর্শক জানান, 2014 সালের 14 ডিসেম্বর ছাত্রলীগের 2 পক্ষের সংঘর্ষে নিহত হন সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তাপস সরকার। এ ঘটনায় 30 জনের নাম উল্লেখ করে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। পরে অধিকতর তদন্তের জন্য 2015 সালের 23 জুলাই মামলাটি PBI এর কাছে হস্তান্তর করা হয়। অভিযুক্ত সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ। এই মামলায় প্রধান অভিযুক্ত আশরাফুজ্জামান সহ 14 আসামি পলাতক রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী মনিরের আস্তানা গুড়িয়ে দিয়েছে স্থানীয় জনতা। দুপুরে পৌর এলাকার শেরপুরে শত শত মানুষ পুলিশের উপস্থিতিতে এই ভাঙচুর চালায়।
পুলিশ জানায় দীর্ঘদিন ধরেই শহরের পৌর এলাকার শেরপুরে মাদকের আস্তানা তৈরি করে মাদকের ব্যবসা করে আসছিল মনির। এ নিয়ে এলাকার লোকজন পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে বারবার জানালেও কোনো কাজ হচ্ছিল না। এরই প্রেক্ষিতে আজ দুপুরে শেরপুর পশ্চিমপাড়া মাঠে এলাকাবাসীর উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে এই সমাবেশ থেকে উত্তেজিত জনতা মনিরের আস্তানায় অতর্কিত হামলা চালায়। এ সময় পুরো বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। আমাদেরকে এই পাড়াটাকে নষ্ট করে দিতেছে, এজন্য আমরা এই বাড়ি ভাঙচুর করার জন্য সমর্থ করতেছি। আর ভালো উদ্যোগ নিচ্ছে, আমাদের যুব সমাজকে ভালো করার জন্য ভালো একটা উদ্যোগ নিচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ যুদ্ধটা এটা কন্টিনিউ থাকবে সারা ব্রাহ্মণবাড়িয়ার জন্য। আমরা শিমলান কান্দিতে, আমরা কান্দিপাড়ে, আমরা বাদুকর, আজকে আমরা শেরপুরে, এরকম আমাদের বিজয়নগর, আমাদের আখাউড়, আমাদের সমস্ত জায়গায় এটা কন্টিনিউ করবে। আমরা যেটা চাচ্ছি এলাকার লোকজন মাদকের বিরুদ্ধে একটা প্রতিরোধ শুরু করবে। বাংলার সময় আরো থাকছে। নওগাঁর তাজপুরে আবিষ্কৃত চুনা পাথরের খনি নিয়ে স্থানীয়দের মিশ্র প্রতিক্রিয়া। নতুন কর্মসংস্থানের সুযোগ থাকলেও জমি অধিগ্রহণে ন্যায্য মূল্য নিয়ে শঙ্কা। চতুর্থ দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার 8টি ইউনিয়নের প্রার্থীরা। নিজ নিজ প্রতীক নিয়ে ইউনিয়নে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন তারা। তবে প্রতিশ্রুতির ফুলঝুরিতে নয়, সৎ ও যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন বলে জানিয়েছেন ভোটাররা। কাদির তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের দেলদুয়ারে বাড়ির আঙিনা থেকে শুরু করে চায়ের দোকান ও হাটবাজারে সর্বত্রই চলছে নির্বাচনী আলোচনা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পাড়া মহল্লা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। তবে দল নয়, যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন বলে জানিয়েছেন ভোটাররা। যারা জনগণের পাশে থাকবে, ন্যায় বিচার করবে, এলাকার উন্নয়ন করবে, এরকম লোককেই আমরা নির্বাচিত করতে চাই। আমাদের রাস্তাঘাটে কাজ করে দিতে পারবে, আমাদের উন্নয়ন করে দিতে পারবে, স্কুল কলেজ সব কিছু কাজ করে, এই ধরনের লোককে আমরা ভোট দেব। কোনো বিপদ আপদে সর্বসময় পাই, ওনাকেই আমরা ভোট দেব। এদিকে আওয়ামী লীগ প্রার্থী ফুরফুরে মেজাজে থাকলেও আচরণবিধি লঙ্ঘন সহ নানা অভিযোগ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর। আমার সকল কর্মী বাহিনী, অনেক কর্মী বাহিনীর বিরুদ্ধে হুমকি দামকি হচ্ছে। আমার কর্মী বাহিনী দানের শেষে কর্মী আমার পক্ষে কাজ করে যাচ্ছে এবং আমার বিশ্বাস শতভাগ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে। আমি আমার ইউনিয়নের সকল কর্মকাণ্ডকে একটি আধুনিক রূপরেখায় গড়ে তুলব বলে আমি বিশ্বাস করি। এই ধারাবাহিকতায় আমি জয় করব, সেই আশাবাদ আমার শতভাগ রয়েছে। সহিংসতা মুক্ত নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা। নির্বাচনটি হবে একেবারে সহিংসতা মুক্ত এবং আমরা ভোটাররা যাতে নির্বিঘ্নে নিরাপদে ভোট দিতে পারে, আমরা ইনশাল্লাহ সেই সকল ব্যবস্থা আমরা গ্রহণ করব। দেলদুয়ার উপজেলার 8টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 46 জন, সাধারণ সদস্য পদে 318 জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে 80 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, টাঙ্গাইল। রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ব্যবসায়ীকে হত্যা, স্বর্ণের দোকানে ডাকাতি সহ গত কয়েকদিনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। এতে সাংবাদিক, মুক্তিযোদ্ধা সহ সব শ্রেণী পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম ও ব্যবসায়ী জিয়াউল হকের হত্যাকারীদের ধরতে পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন তারা। দ্রুত এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে সংগঠনগুলোর পক্ষ থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। টাঙ্গাইলের গোপালপুরে নিখিল চন্দ্রকে হত্যার ঘটনায় আটক 3 জনকে 2 মামলায় 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গ্রেফতার 3 জনকে আদালতে হাজির করে প্রত্যেকের 7 দিন করে রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে 2 মামলায় প্রত্যেককে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত শনিবার দুপুরে গোপালপুরের ডুবাইল বাজারের দোকান থেকে বের করে নিখিল চন্দ্র জোয়ারদারকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা এবং পুলিশ বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করে। পরে জড়িত সন্দেহে গোপালপুর পৌর জামায়াতের সেক্রেটারি বাদশা মিয়া,
বিএনপির কর্মী ঝন্টু ও মধুপুরের মাদ্রাসা শিক্ষক আমিনুল ইসলামকে আটক করে পুলিশ। রংপুরে 12 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর অবস্থায় শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানান, নগরীর সাগরপাড়া এলাকার উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত শিশুটি। গতকাল রাতে গৃহকর্তা তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করে শিশুটির ফুপা ও ফুপু। পরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটি ওই বাসা থেকে বের হয়ে তার আত্মীয়ের বাসায় আশ্রয় নেয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে শিশুটির ফুপা বাদী হয়ে গৃহকর্তাকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেছে। তুমি কেন চলে যাচ্ছ মাসির বাসাতে? মানুষ বলবে যে তুমি কোনো চুরি করে নিয়ে যাচ্ছ নাকি, আমাকে বদনাম বলবে। তখন বাচ্চাটা বলে, ফুপু তুমি আমাকে কি দেখো, আমার নিজ পাশে তাকাও, আমার পায়ের ভিতরে দেখো ফুপু ব্লাড কত ছুটছে। কোয়ার পর দেখি বাচ্চাটা অজ্ঞান হয়ে পড়ে যায়। গাইনি ওয়ার্ডে ওখানে ট্রিটমেন্টের পর ওরা যখন ওটা সিদ্ধান্ত নেয় যে এই মেয়েটা সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে, তখন ওই মেয়েটাকে আপনার আমাদের ওসিসি যেটা আছে, যেটা আইন আমরা দিই আর কি, নারী নির্যাতনের যে আইনি সহায়তা আমরা প্রদান করি, সেখানে তাকে পাঠানো হয়। লিখিত এজাহার কোতোয়ালি থানায় দায়ের করলে তারই প্রেক্ষিতে আমরা ঘটনার প্রাথমিক তদন্তের সত্যতা পাওয়ার পরে, মামলা রেকর্ডের পরে আমরা আসামিকে গ্রেপ্তার করি এবং অন্যান্য আইনানুগ কার্যক্রম আমরা গ্রহণ করছি। শিক্ষার সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক স্তর বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে ঘটছে একের পর এক যৌন হয়রানির ঘটনা। বেশিরভাগ ক্ষেত্রেই নিপীড়কের তালিকায় আসছে শিক্ষকের নাম। আর রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অনেক সময় শক্ত পদক্ষেপ নেয় না কর্তৃপক্ষ, এমন মত শিক্ষাবিদদেরই। মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলছেন, পদক্ষেপ বলতে শুধু সাময়িক বহিষ্কারেই দায় এড়ানো যাবে না। অন্যদিকে নিপীড়নের ঘটনা রোধে ইউজিসির যেমন মনিটরিং বাড়ানো উচিত, তেমনি শিক্ষার্থীদেরও সচেতন হবার তাগিদ দিয়েছেন আইনজীবীরা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। শুনতে যত লজ্জারই হোক না কেন, বাস্তবতা হলো এমন ঘটনা ঘটছেই, আর সে কারণেই এই আন্দোলন। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি দেখভাল করার দায়িত্ব যে প্রক্টরের। সম্প্রতি যৌন হয়রানির অভিযোগ সেই প্রক্টরের বিরুদ্ধেই। রাজধানীর আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ঘটনার আগে গত মাসে রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমন খবর গণমাধ্যমে এসেছে। উচ্চ আদালতের নির্দেশে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি করার কথা থাকলেও বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে সেই কমিটির কার্যকারিতা সীমিত। শিক্ষাবিদরা বলছেন, কিছু ক্ষেত্রে কমিটি কার্যকর থাকলেও কাজের কাজ কিছুই হয় না। একজন শিক্ষকের বিরুদ্ধে স্টুডেন্টসদের কমপ্লেইন ছিল, কিন্তু যৌন হয়রানি যে সময় রিপোর্ট দেয়, এই ভাইস চ্যান্সেলর এটা খুলেন নাই, সিন্ডিকেটে নেন নাই, খোলা হয় নাই। ওই টিচারকে ছুটি দিয়ে, শিক্ষা ছুটি দিয়ে, উইথ পে অ্যান্ড এভরিথিং, হি ইজ গন আউটসাইড দ্য কান্ট্রি। হয়তোবা ওনার টিচারের একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশনও আছে, হয়তোবা নাই, কিন্তু ওনারা চান সব জিনিস কিভাবে আস্তে আস্তে করে, মানে বুঝছেন আপনি, সব কোনো গন্ডগোল না হয়। কেন উনি যেই শাস্তি দিতে যাবেন, মেবি এ সার্টেন গ্রুপ অফ টিচার্স উইল গো। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলছেন, মানবিক ও সামাজিক প্রয়োজনের তাগিদেই এসব অপরাধের বিচার হওয়া উচিত, আর ইউজিসিকেই তৎপর হতে বলছেন আইনজীবীরা। তাকে শুধু বরখাস্ত করা দিয়ে শেষ হওয়া উচিত না। দেশে প্রচলিত অন্যান্য যেসব আইন আছে, যে ফৌজদারি আইন আছে, সেখানেও তাকে সোপর্দ করা উচিত না। আমার মনে হয় ইউজিসির আরো শক্ত ভূমিকা ধারণ করতে হবে। অনেকগুলা ইউনিভার্সিটি তারা এখনো কিন্তু কমিটি করে না, এবং সেখানে কিন্তু সচেতনতামূলক ক্লাস করাতে হবে। তার মতে, যৌন অপরাধের যত ঘটনার কথা আমরা জানতে পারি, অপরাধ ঘটে এর চেয়ে অনেক বেশি। এটা কিন্তু আন্দোলন আকারে নিতে হবে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ইন্টারনেট ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে পর্নোগ্রাফি সহ আপত্তিকর নানা ওয়েবসাইটের সংখ্যা। এসব ব্যবহার করছে শিশু কিশোর শিক্ষার্থীরা। এ কারণে সমাজে যৌন হয়রানি, ধর্ষণ সহ ঘটছে বিকৃত মানসিকতার নানা ঘটনা। সুস্থ বিনোদনের অভাব আর গণমাধ্যমে উপযোগী অনুষ্ঠান না থাকায় আসক্ত হচ্ছে তরুণরা, এমন মত সমাজবিজ্ঞানীদের। তবে এসব ওয়েবসাইট বন্ধে অভিভাবকদের সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে।
কৌতূহল মন আর সহজেই হাতের কাছে পাওয়ায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণরা পর্নো ওয়েবসাইটে আসক্ত হচ্ছেন। পরিসংখ্যানে দেখা যায় বিশ্বে 16 থেকে 19 বছর বয়সী 38% কিশোর ইন্টারনেটে আসক্ত, যার প্রভাব আছে বাংলাদেশেও। পর্নোগ্রাফির আসক্তি সামাজিক মূল্যবোধকেও প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। ঘটছে নৈতিক অবক্ষয়। বড় ভাইয়ের কাছ থেকে কিংবা বড় বোনের কাছ থেকে সবগুলো কিছু সাইটের ভিডিও নিয়ে আসে, তখন দেখা গেলো আমরা কোচিংয়ে গেলাম বা স্কুলে গেলাম, কলেজে গেলাম, তখন বলে আয় দেখবো। ছেলেরা আসলে জানার জন্য বা বোঝার জন্য বা দেখার জন্য গিয়েছে যে আসলে মানে সেই দিকটা কি। ওইসব সাইটে ঘোরার ফলে যেটা মেন্টালিতে যেটা থেকে যায়, ওইটা তো সবাই ভালো দেখুক আর খারাপ জিনিস দেখুক, যেটাই দেখে ওইটা প্রয়োগ করার চিন্তা ভাবনা করে। বেসরকারি এক গবেষণায় দেখা গেছে রাজধানীতে 77% শিশু কিশোর পর্নো ভিডিওতে আসক্ত। আর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় বলছে পর্নোগ্রাফির আসক্তি মাদক আসক্তির চেয়েও ভয়ানক। তবে ক্ষতিকর প্রভাব নিয়ে আছে দুই সমাজবিজ্ঞানীর ভিন্ন মত। যখন পর্নোগ্রাফিও ছিল না তখনও রেপ হয়েছে। রেপের কারণ কিন্তু একেবারে ভিন্ন, বাট এটা মাঝে মাঝে সহায়তা করতে পারে। যখনই ওই তাকে উত্তেজনা তৈরি করা হবে, তার তো এটা রিলিজ করতে হবে, তখন সে এই সমস্ত আনঅ্যাকসেপ্টেবল পদগুলো নিতে পারে। রেপ তার একটা বহিঃপ্রকাশ হতেই পারে। তথ্যমতে বিশ্বে পর্নের ওয়েবসাইট আছে 450 কোটি, আর প্রতিদিন দেখা হয় গড়ে 3 ঘন্টা 16 মিনিট। পর্নো ছবি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসকে কেন্দ্র করে গড়ে উঠলেও নেতিবাচক প্রভাব পড়ছে উন্নয়নশীল দেশে। বিশ্বের বিভিন্ন দেশের মতো পর্নের ওয়েবসাইট বন্ধ করার মত এই প্রযুক্তিবিদের। গেটওয়েতে এই সাইটগুলো বন্ধ করে দেওয়াটা একেবারেই কঠিন কোনো কাজ না, কিন্তু রাষ্ট্র তো সেই দায়িত্ব পালন করছে না, রাষ্ট্র মনিটরিং করছে না। তবে অভিভাবকদের সচেতনতার পরামর্শ প্রতিমন্ত্রীর। ইতিমধ্যে আমরা কিন্তু ফেসবুক এবং গুগল এবং আমরা যে তাদের সঙ্গে কথা বলেছি পর্ন সাইটগুলোর ব্যাপারে, এবং এগুলো কিন্তু তারা যেটা বলেছে, তারা বলেছে যে আমরা কমপ্লেন করা মাত্র তারা এই বিষয়গুলোতে ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে গার্ডিয়ানরাও এই সমস্ত সাইট কিন্তু ব্লক করতে পারবে। তারা পর্নো আসক্তরা ধীরে ধীরে স্বাভাবিকতা হারিয়ে ফেলে এবং অনৈতিক পথে পা বাড়ায়। তাই ইন্টারনেটের নিরাপদ ব্যবহারের মাধ্যমে তরুণরা নিজেদেরকে সমৃদ্ধ করার পাশাপাশি দেশের উন্নয়নে অংশ নেবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সম্ভাবনার দ্বার খুলছে নওগাঁর তাজপুরে আবিষ্কৃত চুনাপাথরের খনি। কিন্তু দেশের সর্ববৃহৎ এই খনি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। নতুন কর্মসংস্থানের সুযোগ থাকলেও জমি অধিগ্রহণের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা অনেকের। তবে জমি অধিগ্রহণের নিয়ম অনুযায়ী অর্থ পরিশোধের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এদিকে ভূতত্ত্ববিদরা বলছেন চুনাপাথর উত্তোলন বাণিজ্যিকভাবে লাভজনক হবে কিনা তা নিশ্চিত হতে সময় লাগবে 2 বছর। বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান, ক্যামেরায় ছিলেন আব্দুস সালাম। 2011 সালে নওগাঁর বদলগাছি উপজেলার তাজপুরে চুনাপাথর খনি চিহ্নিত করে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। প্রক্রিয়াগত কার্যক্রম শেষ করার পর চলতি বছরের 20 ফেব্রুয়ারি খনন কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। 1 মাস পর ভূগর্ভস্থ 2214 ফুট থেকে 2314 ফুট গভীর পর্যন্ত চুনাপাথরের সন্ধান মেলে। প্রায় 52 বর্গ কিলোমিটার জুড়ে থাকা এ পাথরের মজুদ দেশের সর্ববৃহৎ বলে ধারণা করছেন ভূতাত্ত্বিকরা। এখন চুনাপাথর উত্তোলন বাণিজ্যিকভাবে লাভজনক হবে কিনা তার যাচাই বাছাই চলছে। খনন কাজ এখনো অব্যাহত আছে। এখন পর্যন্ত 2334 ফিট পর্যন্ত খনন কাজ সম্পন্ন হয়েছে। আমাদের এখান থেকে যদি চুনাপাথর উত্তোলন করা হয় তাহলে এই চুনাপাথর আর আমাদের বাইরে থেকে আমদানি করতে হবে না। এতে স্থানীয়রা চুনাপাথরের খনিতে নতুন কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন, কিন্তু জমি অধিগ্রহণ প্রক্রিয়া ও মূল্য পরিশোধে কাঙ্ক্ষিত টাকা পাওয়া যাবে কিনা তা নিয়ে চিন্তিত বেশিরভাগ মানুষ। জমি তো সরকার নিয়ে নেবে, তো তাহলে এই জমির দাম ন্যায্য মূল্য দিতে হবে, না দিলে তো আমরা ঘাল চাষ করবো কি দিয়ে? যদি সরকার আমাদের উচিত মূল্যে কিছু না দেয় তা আমরা কিছুই করতে পারবো না। আমরা কোথায় যাবো? সে পথাঙ্ক তো দেয়া লাগবে। তবে অধিগ্রহণের নিয়ম অনুসারে জমির মালিকদের ন্যায্য মূল্য পরিশোধ করা হবে বলে আশ্বাস দেন জেলা প্রশাসক। যে জমি আছে সেই জমির গড় মূল্যের 50% তাদেরকে আমরা বেশি দিব। এই জন্য আমি জেলা প্রশাসক হিসেবে আশ্বস্ত করছি যে আতঙ্কিত হওয়ার কিছু নাই, সবাই ন্যায্য মূল্য পাবে। ভূতত্ত্ববিদরা বলছেন বাণিজ্যিকভাবে উত্তোলন করা গেলে এই খনি থেকে দেশের 30টির বেশি সিমেন্ট কারখানার ক্লিংকারের চাহিদা পূরণের পাশাপাশি অর্জন হতে পারে বৈদেশিক মুদ্রাও। ভূতত্ত্ব জরিপ অধিদপ্তরের দেয়া তথ্য মতে এর আগেও এই অঞ্চলের জয়পুরহাট, পাঁচবিবি এবং পত্নীতলায় এমন চুনাপাথরের মতো খনিজ পদার্থ পাওয়া গেছে। তবে এবারে নওগাঁর তাজপুরের এই খনিজ পদার্থ আরো বেশি উন্নত বলছেন বিশেষজ্ঞরা। আর তা যদি সঠিকভাবে উত্তোলন করা যায় তবে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে এই এলাকার।
রাকিবুল হাসান, সময় সংবাদ, নওগাঁ, রাজশাহী। 11 মে এসএসসি ও সমমানের পরীক্ষা 2016 এর ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয় ওই দিন সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করা হবে। 28,119টি শিক্ষা প্রতিষ্ঠানের 16,51,523 জন পরীক্ষার্থী এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 14 মার্চ এসএসসি পরীক্ষা শেষ হয়। চলতি বছর বিদেশে 8টি কেন্দ্রে 404 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার ফলাফলের এক কপি 11 মে সকালে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিবেন শিক্ষামন্ত্রী। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপাচার্য ডক্টর আব্দুস সাত্তার। দুপুরে জেলা প্রেস ক্লাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে তিনি এই সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বলেন, আলোচনা ছাড়া কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের তদন্ত কমিটির কাছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেয়ার আহ্বান জানালেন উপাচার্য ডক্টর আব্দুস সাত্তার। অন্যথায় আগামী 12 মে গ্রীষ্মকালীন ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খোলা যাবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের লাঞ্ছিতের ঘটনাকে কেন্দ্র করে গত 26 এপ্রিল ভিসি ও অন্যান্য কর্মকর্তাদের অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। এ সময় পুলিশ এসে সেখানে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে এনে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেন। বিজ্ঞ রিজন বোর্ডে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে, এখনো একদিন সময় আছে, তারা সেই সুযোগটা নিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞ রিজন বোর্ড হয়তো তাদের প্রতি সহানুভূতিশীল হতে পারে। আদারওয়াইজ হয়তো তাদের শিক্ষা জীবন দীর্ঘায়িত হবে, এটা আমাদের কারোর কাম্য না। ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে আপিল নিষ্পত্তি শেষে প্রস্তাবিত সিটি কর্পোরেশনের সীমানা নির্ধারণ চূড়ান্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে জেলা প্রশাসন। 22 বর্গ কিলোমিটারের পৌরসভা সহ সিটি কর্পোরেশনের আয়তন বেড়ে হচ্ছে 91 বর্গ কিলোমিটার। দ্রুত বিষয়টি নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার। এটি হবে দেশের দ্বাদশ সিটি কর্পোরেশন। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার ঘোষণার অপেক্ষায় দিন গুনছেন ময়মনসিংহবাসী। সব রকম যোগ্যতা থাকা সত্ত্বেও সিটি কর্পোরেশনের ঘোষণা না আসায় কিছুটা হতাশ শহরবাসী। বিভাগ হওয়ার আগেই শুনছিলাম যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন হবে, কিন্তু বিভাগ হওয়ার 6 মাস পরেও সিটি কর্পোরেশন হচ্ছে না। সিটি কর্পোরেশনের কার্যক্রম যথাযথভাবে যদি সম্পন্ন হয় তাহলে নাগরিক সুবিধা আমাদের বৃদ্ধি পাবে। আমাদের দাবি অবিলম্বে ময়মনসিংহকে সিটি কর্পোরেশন ঘোষণা করা হোক। তবে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত ময়মনসিংহ পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীত হবে বলে আশা করছেন জেলা নাগরিক আন্দোলনের নেতারা। জনগণের আশাকাঙ্ক্ষার প্রেক্ষিতে আমরা আশা করব অবিলম্বে সিটি কর্পোরেশন ঘোষণা করা হবে এবং দ্রুত সেটা বাস্তবায়ন করা হবে। ময়মনসিংহ পৌরসভার আশপাশের 2টি ইউনিয়ন পুরোপুরি ও 6টি ইউনিয়নের আংশিক প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভাগীয় কমিশনারের আশাবাদ দ্রুত বিষয়টি নিষ্পত্তি হবে। আকুয়া এবং বয়রা এই 2টি ইউনিয়ন পুরোপুরি সিটি কর্পোরেশনে নেওয়া হয়েছে। এছাড়া আপনার চর নীলক্ষিয়া, ঈশ্বরদিয়া, সিরতা, দাপুনিয়া, বাবুখালী ইউনিয়ন থেকে অংশ বিশেষ নেওয়া হয়েছে। জেলা প্রশাসক ইতিমধ্যেই 91 স্কয়ার কিলোমিটারের সীমানা নির্ধারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আমরা যতদূর জানি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এই বিষয়টি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি শীঘ্রই নিষ্পত্তি হবে বলে আমরা মনে করি। প্রস্তাবিত সিটি কর্পোরেশনের সীমানা নির্ধারণের বিষয়টি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের পর মন্ত্রিসভার অনুমোদন পেলে সামনের নিকার বৈঠকে এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। মাদারীপুরের অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় নেই বিজ্ঞানাগার, আর যেসব বিদ্যালয় রয়েছে সেগুলোতে নেই পর্যাপ্ত যন্ত্রপাতি। এই অবস্থায় বাস্তবসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের। তবে বিদ্যালয়গুলোর প্রধানরা বলছেন, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা শিক্ষা কর্মকর্তা। সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1917 সালে প্রতিষ্ঠিত হয় মাদারীপুরের রাজৈরের আমগ্রাম উচ্চ বিদ্যালয়।
100 বছরের ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টিতে নেই বিজ্ঞানাগার। একই অবস্থা চরমুগরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কুলদ্বীপ উচ্চ বিদ্যালয় সহ জেলার প্রায় 120টি বিদ্যালয়ের। আর যেসব বিদ্যালয়ে রয়েছে সেগুলোতে নেই পর্যাপ্ত যন্ত্রপাতি। এসব বিদ্যালয়ে বিজ্ঞানাগার না থাকায় হাতে কলমে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছে বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা। আমাদের যেটা প্রয়োজন জিনিসপত্র, সেই জিনিসপত্রগুলি কম আছে। প্র্যাকটিক্যাল সহ বিজ্ঞানের অন্যান্য শাখার যে কাজগুলো আমরা তা করতে পারি না। সায়েন্সের যে প্রযুক্তিগুলো আছে তার অভাবে আমরা অনেক অনভিজ্ঞ হয়ে পড়ছি। বিদ্যালয়গুলোর শিক্ষকদের অভিযোগ, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে আশ্বাস মিললেও হয়নি সমাধান। সরকারের কাছে দাবি করব এটাই, একটা মানসম্মত বিজ্ঞানাগার স্থাপন করে দেওয়ার ব্যবস্থা যেন তারা করেন। মাধ্যমিক শিক্ষা অফিসার স্যারকে জানিয়েছি যে আমার ল্যাবে কোনো যন্ত্রপাতি নেই। জেলা শিক্ষা অফিসার স্যারকেও আমি জানিয়েছি, তবে তারা আশ্বস্ত করছে এটা যে যদি এরপরে সরকারের বাজেট হয় তাহলে এটা দেখবে। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা শিক্ষা কর্মকর্তা। তবে তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তা জানিয়েছেন বেশ কয়েকটি বিদ্যালয়ে কম্পিউটার ও ডিজিটাল মাল্টিমিডিয়া চালু করা হবে। এপ্রিল নাগাদ আমাদের 17টি করে ল্যাপটপ চলে আসবে। এই সকল প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে বিজ্ঞানের ছাত্রছাত্রীরাও অনেক উপকৃত হবে। মাদারীপুরের 4 উপজেলায় 169টি মাধ্যমিক বিদ্যালয় ও 70টি মাদ্রাসা রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। রাজশাহীতে উদ্ধার হওয়া নবজাতকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এরই মধ্যে শিশুটির দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন সাথী বেগম নামে এক গৃহিণী। পুলিশ জানায় গতকাল রাতে পদ্মা নদীর তীরে খুঁজে পাওয়া নবজাতক শিশুর স্বজনদের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিজের 1 মাসের শিশুকে নিয়ে চিকিৎসা নিতে আসা সাথী বেগমের কাছে আপাতত নবজাতককে হস্তান্তর করা হয়েছে। তবে শিশুটিকেও দত্তক নিতে চাইলে আইনি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে রাজশাহীর অতিরিক্ত পুলিশ কমিশনার। গতকাল রাত 10টার দিকে মহানগরীর বড়কুঠি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। নড়াইলে সরকারিভাবে গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে। দুপুরে সদর উপজেলা খাদ্য গুদামে এই অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা নাসিমা খানম। এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা শেখ মইনুল হাসান সহ উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খাদ্য বিভাগ জানায় সদর উপজেলা থেকে 723 মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এবার সরাসরি কৃষকের কাছ থেকে কেজি প্রতি 28 টাকা দরে গম কিনছে সরকার। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট থাকলেও উদ্ভূত পরিস্থিতির জন্য লিবিয়ায় যেতে পারবেন না কোনো বাংলাদেশি, আপিল বিভাগের রায়। পবিত্র রমজান মাসে অফিস সময়সূচি সকাল 9টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত নির্ধারণ, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে রাজশাহীতে প্রতীকী কফিন মিছিল। এবার উপাচার্য, সাবেক মেয়র সহ 10 জনকে হত্যার হুমকি দিয়ে চিঠি। নৌমন্ত্রীর আশ্বাসে টানা 12 দিন পর পণ্যবাহী জাহাজ মালিকদের ধর্মঘট প্রত্যাহার, শ্রমিকদের জন্য নতুন করে মজুরি কাঠামো নির্ধারণের প্রতিশ্রুতি। এবং ইন্টারনেটের ব্যবহার বাড়ায় বাড়ছে পর্ন ওয়েবসাইটের সংখ্যা। সুস্থ বিনোদনের অভাবকে দুষছেন সমাজবিজ্ঞানীরা, সচেতনতার উপর জোর দিলেন প্রতিমন্ত্রী। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।